প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত এটি নিউজের নিয়মিত আয়োজন ইয়াং নাইটে আমরা বেশ কিছুদিন যাবত আলোচনা করছি এমএলএম বা মাল্টি লেভেল মার্কেটিং নিয়ে। আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব, কারণ বিষয়টা বেশ ইন্টারেস্টিং এবং বিষয়টা টক অফ দি টাউন বলা যায়। এবং আমাদের আজকের বিষয় হচ্ছে এমএলএম এর নামে প্রতারণা। এবং আমাদের আজকে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন মোহাম্মদ ইফতেখারুল আমিন, প্রভাষক আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ইফতেখার, আপনাকে স্বাগত আমাদের ইয়াং নাইট অনুষ্ঠানে। ধন্যবাদ। আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে ভালো বোধ করছি। বেশ জনপ্রিয় অনুষ্ঠান, আমি নিজেও এই অনুষ্ঠানের একজন ফ্যান। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হয়, কাজেই এই অনুষ্ঠান চলাকালীন সময়ে আমাদেরকে আপনারা ফোন দিয়ে আপনাদের মতামত, প্রশ্ন কিংবা অভিজ্ঞতার কথা জানাতে পারেন। আমাদের ফোন নাম্বারটি স্ক্রিনে দেখা যাচ্ছে এই মুহূর্তে, অথবা আমাদেরকে ইমেল কিংবা এসএমএস এর মাধ্যমেও আমাদেরকে আপনার মতামত, প্রশ্ন বা অন্য কিছু জানাতে পারেন। ইমেল এবং এসএমএস আমাদেরকে করুন। আমরা আমাদের অতিথির কাছে ফিরে যাই। আমরা যেমনটা বলছিলাম যে আমরা বেশ কিছুদিন যাবত এমএলএম নিয়ে আলোচনা করছিলাম, এবং এতদিন ধরে আমাদের আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক, পেশাজীবী, পর্যবেক্ষক ইত্যাদি নানান পেশার মানুষ। এই প্রথম আমরা একজন শিক্ষককে পেয়েছি, এবং আমাদের আজকে এমএলএম নিয়ে আমরা যে আলোচনাটা করব এটার অ্যাঙ্গেলটা হবে একটু ভিন্ন। প্রথমেই, এই আপনি আইবি এর একজন শিক্ষক এবং একই প্রতিষ্ঠান থেকে আপনি এমবিএ করেছেন, যার মেজর ছিল মার্কেটিং। আপনি মার্কেটিং এর একজন শিক্ষার্থী এবং শিক্ষক হিসেবে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, এই যে এমএলএম শুনছি, আপনি তাত্ত্বিকভাবে ব্যাপারটা ব্যাখ্যা করবেন কি, যে এমএলএম বিষয়টা কি আসলে? হ্যাঁ, সহজভাবে যদি আমি বলতে যাই, এমএলএম যেটাকে আমরা বলছি মাল্টি লেভেল মার্কেটিং, এটা অনেকে আমাদের দেশে বলে থাকে যে একটি নতুন ধারণা। আচ্ছা, তো আসলে এটি ঠিক নতুন ধারণা নয়। এই মাল্টি লেভেল মার্কেটিং আরো দু তিনটি নামে পরিচিত। যেমন আপনি বলতে পারেন রেফারেল মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং, ইভেন অনেক জায়গায় বলে পিরামিড সেলিং। আবার কেউ কেউ বলে যে এটা মার্কেটিং এর পরিভাষায় যে চূড়ান্ত যে মার্কেটিং এর যে প্রক্রিয়া, ডিরেক্ট মার্কেটিং, সেটারই একটি পরিবর্তিত ধরন, পরিবর্তিত রূপ, বা সিমিলার টু ডিরেক্ট মার্কেটিং, এটা অনেকে বলে থাকে। তো আসলে ব্যাপারটা ডিরেক্ট মার্কেটিং যেটি আর কি আমরা বলি যে ওয়ান টু ওয়ান মার্কেটিং। দ্যাট মিনস আপনার যে মার্কেটার, যিনি এখানে যে সেলস পারসন থাকবেন, তিনি সরাসরি একজন ব্যক্তির কাছে একটি পণ্য বা সেবা এটি মার্কেট করার চেষ্টা করবেন, তার কাছে এটা বিক্রয় করার চেষ্টা করবেন। তো মাল্টি লেভেল মার্কেটিং এ যে কারণে এটি আমরা বলছি মাল্টি লেভেল বা অনেকগুলো ধাপ এখানে আমরা যে কারণে বলছি, তার কারণটা হচ্ছে যে এখানে মাল্টি লেভেল মার্কেটিং এর ভাষায় বলে সেলস পারসন বলে, অথবা ডিস্ট্রিবিউটর বলে, অথবা এজেন্ট, হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট এজেন্ট, আপনি যাই বলুন না কেন, তারা একটা ডাউনওয়ার্ড একটা লিঙ্ক তৈরি করবে, একটা হায়ারার্কি। তার মানে হচ্ছে আপনার যারা গ্রাহক থাকবে এখানে, তারা ঠিক গ্রাহক নন, তারা এক একজন, আমরা বলছি এই পরিভাষায় বলছে ডিস্ট্রিবিউটর বা ইন্ডিপেন্ডেন্ট এজেন্ট, এরকম বিভিন্ন পরিভাষা রয়েছে। তারা নিজেরাই আরো গ্রাহক নিয়ে আসবে, আরো ডিস্ট্রিবিউটর তারা কালেক্ট করবে, এবং ডিস্ট্রিবিউটর বা এই যে গ্রাহক যাই বলেন না কেন, তাদের ধাপে ধাপে তাদের সংখ্যাটা বাড়তে থাকবে। তো এই যে একাধিক ধাপে আপনার এই মার্কেটিংটা চলতে থাকবে। তো যে কারণে এখানে একটা হায়ারার্কি, আমরা বলছি যে হায়ারার্কি বলতে যে একটা স্তর তৈরি হবে, এক একটা গ্রাহকের স্তর। উপরের স্তরে গ্রাহক সংখ্যা কম, আস্তে আস্তে আপনার নিচের স্তরে যত যেতে থাকবে, গ্রাহকের সংখ্যা ব্যাপকভাবে বাড়তে থাকবে। তো এটাই মূলত মাল্টি লেভেল মার্কেটিং এর যে নামটা এসেছে এই কারণেই, এই বিভিন্ন স্তরের কারণে। এই যাত্রাটা আসলে কবে শুরু হয়েছিল, ইতিহাস সম্পর্কে, এবং এটা এই মানে নতুন আইডিয়া নাকি? না, ঠিক নতুন নয়। এটা যতটুকু আপনার কনফার্ম সোর্স নেই, তারপরেও মোটামুটি আমরা এর ইতিহাস ঘেটে যা দেখি, যে মূলত যাত্রাটা শুরু হয় 1945 সালের দিকে। এটা আপনারা একটা পপুলার ব্র্যান্ড আছে নিউট্রালাইট, আপনারা এখনো পাবেন, যেটা ইউএস বেস একটি কোম্পানি, ক্যালিফোর্নিয়া ভিটামিন কোম্পানি। আচ্ছা, হ্যাঁ, এরা মূলত 1945 সালের দিকে তারা এই যাত্রাটা শুরু হয় মূলত ইউএসএ থেকে। তো তখন ওদের ওখানে যে জিনিসটা ছিল, বিষয়টা মূলত, তখন আমেরিকা তো অনেক বড় দেশ, ওদের রাজ্যগুলো অনেকটা আলাদা আলাদা নিয়ম কানুন চলে, এবং তখন আজকের মতো ইন্টারনেট বা আমাদের কমিউনিকেশনের যে সুযোগ সুবিধা, এটা আসলে ওইরকম ছিল না। তো যে কারণে তখন তারা এই ডিরেক্ট মার্কেটিং, ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং, আর একটা শব্দ এখানে আমাদের চলে আসে, যে মুখে মুখে প্রচার হবে। তো নিউট্রালাইট তখন তাদের এই ক্যালিফোর্নিয়া ভিটামিন কোম্পানি, তাদের আবার জিনিসটা কিন্তু এখন যেভাবে প্রচলিত সেভাবে ছিল না। তাদের বিক্রয়ের উপরে তারা হয়তো 3%, হ্যাঁ 3% হারে মুনাফা তারা সেলস পিপলদেরকে দিবে। এরকম ভাবে আসলে যাত্রাটা শুরু হয়। এবং এখনো আপনি যদি ইন্টারনেটে দেখবেন যে অনেক বড় বড় কোম্পানি, অ্যামওয়ে বলেন, হ্যাঁ এরকম আরো অনেক কোম্পানি আছে যেটা বাহিরে, যারা হয়তো মাল্টি লেভেল মার্কেটিং করছে,
কিন্তু একটু অন্যভাবে। অন্যভাবে যেভাবে আমি আমাদের এখানে একটু জানতে যাবো 1945 সালে যে মাল্টি লেভেল ধারণার জন্ম হয়েছিল, জি। আমাদের যেমন এখন বাংলাদেশ হয়তো 2000 সাল থেকে বা তার কিছুদিন আগে থাকতে শুরু হয়েছিল এবং নানান সমালোচনার শিকার। 1945 সালে যে শুরু হয়েছিল, এই বিষয়ে আন্তর্জাতিক মিডিয়া কি বলে মাল্টি লেভেল মার্কেটিং সম্পর্কে? একদম যদি সোজা হ্যাঁ, সাপটা ভাবে আপনি- আমি আরো সহজ করে প্রশ্ন জিজ্ঞাসা করি, তারা কি এটাকে ভালো বলে না খারাপ বলে? এখন এখানে আপনি যদি এ ব্যাপারে একটু খোঁজ করেন বা আমরা যদি বলি যে আপনি খোঁজ খবর করেন যে আসলে বাইরে কি অবস্থা, কারণ এখানে 50 বছরের বেশি সময় ধরে বাইরে ধারণাটা প্রচলিত, আমাদের দেশে মোটামুটি 15 থেকে 20 বছর। আচ্ছা, তো এখন বাইরে আমি কিছুটা দেখেছি যে এখানে আপনি যদি ব্রিটেন বা ইউএসএ এখানে যদি বলেন, যেমন আমার হাতেই রয়েছে যে দি টাইমস, তারা 2007 সালে তাদের বলছে যে ব্রিটেনে অ্যামওয়ে, যার কথা আমি বললাম যে একটা নাম করা কোম্পানি। দর্শকরা এটা মানে এই পেজটি টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, আপনি দেখাতে পারবেন যে এখানে বলছে যে শুধুমাত্র 10%, হ্যাঁ, ব্রিটেনে অ্যামওয়ের 10%, যারা একটা স্বনামধন্য কোম্পানি, কিন্তু Amway, আপনি ইন্টারনেটে দেখবেন যে তাদের র্যাঙ্কিং এ, মাল্টি লেভেল কোম্পানির র্যাঙ্কিং এ তারা শুরুর দিকে থাকে, তাদেরই শুধুমাত্র 10% এজেন্ট প্রফিট করতে পারছে। মানে 100 ভাগের মধ্যে মাত্র 10 ভাগ মানুষ, অ্যামওয়ের মতো একটা বড় কোম্পানি, তারা প্রফিট করছে। তার মানে কি এটা যে বাকি 90 ভাগ লোক ঠকেছে? প্রফিট করতে পারছে না। মানে প্রফিট আপনি করতে যদি পারছে বলেন না মানে তার মানে, ঠকেছে। হ্যাঁ, তার মানে তারা লস করছে, লোকসান করছে। আচ্ছা। এখন শুধু তাই নয়, আপনি নিউজ উইকে সেখানেও দেখবেন যে 2007-এ তারা বলছে এখন তাদের ওখানে $100 পার উইক, হ্যাঁ, এক সপ্তাহে $100, এটা কিন্তু খুবই কম। হ্যাঁ, একটা স্ট্যান্ডার্ড বেতন যদি আপনি ইয়ারলি চিন্তা করেন তাহলে $100 পার উইক মানে $5200 পার ইয়ার। তো সেখানে ন্যূনতম স্ট্যান্ডার্ড আপনি যদি ধরেন যে একটা জবের স্যালারি, সেটা শুরুই হয় মূলত $30,000 এখান থেকে। তাহলে আপনি এটার সাথে কম্পেয়ার করে দেখেন, $5200 পার উইক, এটা আসলে কিছুই না, কিছুই না। এই বিষয় নিয়ে আরেকটু কথা বলবো, আপনার অনুমতি নিয়ে। একটা দর্শক আমাদের ফোন দিয়েছে, সেই দর্শকের ফোনটি নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার নামটি বলুন এবং আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু স্যারের সাথে কথা বলতে চাই। প্লিজ স্যার, আপনাদের মাঝে আছেন, কথা বলুন। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি জানতে চাচ্ছিলাম যে বেশ কয়েকদিন ইয়াং নাইটে ডেস্টিনি সম্পর্কে প্রতারণার কথা উঠতেছে। আসলে আমি একজন ডেস্টিনির ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউটর হিসেবে জানতে চাই, আমি তো কখনো প্রতারণা পাইনি। আমি তো প্রোডাক্ট কিনছি, পয়েন্ট পেয়েছি, বিজনেস সেন্টার পেয়েছি। আমি ইচ্ছা করলে বিজনেস থেকে আয় করতে পারবো, না যদি ইচ্ছা না করি তাহলে আয় করবো না। ধন্যবাদ কিন্তু দর্শক, এখানে আপনার ডেস্টিনির- প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি যে আপনি ডেস্টিনির একজন সদস্য এবং আপনি দাবি করছেন যে আপনি প্রতারিত হননি, এবং এই বিষয়টি আমরা ব্যাখ্যা করবো আমাদের অনুষ্ঠানে। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। জি, যেটি বলছিলেন। ডেস্টিনির প্রসঙ্গ চলেই আসলো। আমরা গত কদিন ধরেই পত্রপত্রিকায় দেখছি যে বিভিন্ন পত্রপত্রিকায় এসে যে ডেস্টিনি প্রতারণা করছে, এবং তারা এই বিষয়ে আসলে পত্রিকা যদি আপনি পড়েন দেখবেন যে তারা বিশদভাবে 2-3 আঙ্গিক থেকে প্রতারণার বিষয়গুলো তুলে ধরেছে। মূলত তাদের আমানত সংগ্রহের প্রক্রিয়া, তারপরে তাদের যে বিভিন্ন প্রতিষ্ঠান, আমরা দেখেছি যে ডেস্টিনি গ্রুপের মনে হয় আনুমানিক 37টির মতো প্রতিষ্ঠান আছে, কিন্তু তার মধ্যে ওরাই দাবি করছে, পত্রিকা মারফতে যেটা জানলাম, যে 7টি-8টি এরকম ওগুলো মূলত কার্যক্রমে রয়েছে, বাকিগুলো কাগজে কলমে রয়েছে, যেটা তাদেরই বক্তব্য। তো এখানে প্রতারণার ব্যাপারে 2-3টা বিষয়ে এখানে আমি আলোকপাত করতে চাই। প্রথমত আপনি যেটা বললেন যে মডেলের মধ্যে যেটা হয়, যে মডেলের মধ্যে যেটা হয় এই মাল্টি লেভেল মার্কেটিং, এখানে আপনি বিভিন্ন ধরনের জার্গন আমরা বলি, যেমন হয়তো ইউনিলেভেল, হ্যাঁ, বাইনারি 50-50, হ্যাঁ, বাইনারি ট্রি, এরকম অনেক কিছু আপনি শুনবেন। এবং আপনি যদি ডেস্টিনির সাইটেও যান, ওখানে দেখবেন ওদের ছবি দেয়া আছে, হ্যাঁ, ছবি দেয়া আছে যে একটি, ওরা বলছে যে বাইনারি ট্রি, যে আপনি স্পন্সর করবেন, এখানে একটা বিষয় থাকে, ওরা বলছে যে স্পন্সর করবেন আপনি পয়েন্ট পাবেন। তো এখন আপনি যখন প্রাথমিকভাবে দর্শকদেরকে সেই বাইনারির মডেলটি দেখাতে, বাইনারি মডেলটি আমার হাতে প্রিন্টেড কপি রয়েছে, হ্যাঁ, তারা বলছে যে হ্যাঁ, 2টা সেলস ভলিউম তারা স্পন্সর করবে। আচ্ছা, এখানে অনেকে দাবি করে যে না, যেটা ইউনিলেভেল সেখানে অনেক স্পন্সরকে স্পন্সর করা যায়, তো সেখানে সমস্যা তৈরি হয়, এটা ম্যানেজ করা সম্ভব না, এখানে অনেক জটিলতার সৃষ্টি হয়। তো সেই তুলনায় এই ধরনের সিস্টেমগুলো ভালো, এটা বলা হচ্ছে। তো এখন এইখানে জিনিসটা যেটা, সেটা হচ্ছে যে এই যে ডায়াগ্রাম গুলো, এগুলোকে আমরা অনেক সময় বলি ট্রি ডায়াগ্রাম, গাছের মতোই। আপনি যদি গাছের দুটো শাখা প্রশাখা চিন্তা করেন, তারাও বলেন যে একজন মানুষ তার 2টি হাত, গাছ তার 2টি ডাল। হ্যাঁ, তো এখন আপনি দেখবেন যে কম্পিউটার সায়েন্সে যারা পড়াশোনা করে তারাও এই জিনিসগুলো ভালো জানবে। এগুলোকে আমাদের ট্রি ডায়াগ্রাম বলি। সবার নিচে যে হাতগুলো, আমি যদি হাত বলি, যাদের আর কোনো হাত নেই, এগুলোকে আমরা বলি আসলে লিফ।
জি। আর এই গাছের ভিতরে যারা আছে তাদেরকে যদি আমরা বলি যে ইন্টারনাল নোড, তো একটা পর্যায়ে কি হবে, এই যে এটা যখন বাড়তে থাকবে নিচের দিকে, যখন হাত আপনার বাড়তে থাকবে, এখন আপনি যখন আরো নিচে স্তর মাল্টি লেভেল যখন আপনার বাড়তে বাড়তে 1000 2000-এ চলে যাবে, তখন নিচে কিন্তু অনেক হাত হয়ে যাবে এবং পুরো জিনিসটা দেখাবে একটা পিরামিডের মতো, একটা ত্রিভুজ আকৃতির পিরামিডের মতো দেখাবে। দর্শকদের আমি এই ক্ষেত্রে এই মডেলটি আর কি সচিত্র ভাবে দেখাতে চাচ্ছি। দর্শকরা হয়তো এই পিরামিড মডেলটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যে এটা কিভাবে যখন নিচের দিকে সংখ্যা বাড়তে থাকে এবং উপরের দিকে তো ফিক্সড নাম্বার থাকে, ফলে এটি একটা পিরামিডের আকার। হ্যাঁ, এই পিরামিড মডেল সম্পর্কে সমস্যাটা যেটা হবে, আপনি খেয়াল করে দেখবেন যে এই প্রতিষ্ঠানগুলোতে গ্রাহকরা আমরা বলছে যে না, আমরা প্রোডাক্ট, পণ্য বা সেবা আমরা পাচ্ছি, সো আমরা তো আসলে প্রতারিত হচ্ছি না। কিন্তু এইখানে এই মডেলগুলো দেখেন, আপনি যদি খেয়াল করেন তাহলে কি হচ্ছে, এখানে পণ্য বা সেবাটা কিন্তু আস্তে আস্তে গৌণ হয়ে যায়। পুরো জিনিসটাই হয়ে যায় যে আপনি আরো যত বেশি গ্রাহক নিয়ে আসবেন, আপনি স্পন্সর করছেন দুজনকে, তারপরে সেই দুজন আরো লোকজনকে যখন স্পন্সর করছে, তার মানে আপনার নিচে যখন গ্রাহক আসছে আপনি পয়েন্ট পাচ্ছেন, এবং আপনার দুই হাত মোটামুটি সমানভাবে চললে, সেখানে তাদের নির্ধারিত পদ্ধতি আছে, সেই অনুযায়ী চললে আপনি টাকা পাবেন। তো এইখানে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে পণ্যটা হয়তো গৌণ হয়ে যাচ্ছে, মানুষটাই মুখ্য। তো জিনিসটা হচ্ছে যে আমাদের, আপনি যদি খেয়াল করেন যে আমরা যখন যে কোনো ব্যবসায় একটা আমাদের ডিমান্ড এবং সাপ্লাইয়ের একটা ব্যাপার থাকে। আপনার ডিমান্ড অনুযায়ী আপনি ম্যানুফ্যাকচার করবেন বা সেবা দেবেন, সেই অনুযায়ী আস্তে আস্তে আপনার কিন্তু ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা তৈরি হবে। সে আপনি একটি পণ্য তৈরি করছেন, সেটি আপনি প্রথমে ঢাকায় বিক্রি করছেন, বিক্রি বাড়ছে, চাহিদা বাড়ছে, আপনি বিভাগীয় শহরে যাচ্ছেন, জেলা শহরে যাচ্ছেন, থানা পর্যায়ে যাচ্ছেন, আপনার কিন্তু ডিস্ট্রিবিউশন চ্যানেলটা আস্তে আস্তে ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে একটি সামঞ্জস্য নিয়ে বিস্তৃত হবে। এখন এই যে স্কিমটা আমরা বলছি পিরামিড স্কিম, এখানে কিন্তু দেখেন আপনার জ্যামিতিক হারে বাড়ছে, গুণোত্তর ভাবে। আপনার ডিমান্ডের চাইতে এই যে গ্রাহক এসে, হ্যাঁ, আপনার কিন্তু গুণোত্তর হারে বেড়ে যাচ্ছে এবং এই কারণে আমরা উইকিপিডিয়ার একটি পেজ দেখাতে চাই যেখানে পিরামিড স্কিম পৃথিবীর অনেকগুলো দেশে নিষিদ্ধ করা হয়েছে। অস্ট্রিয়া, ব্রাজিল, বুলগেরিয়া, কানাডা, চীন, কলম্বিয়া, ডেনমার্ক, ডমিনিক রিপাবলিক, এস্টোনিয়া, জার্মানি, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইরান, ইতালি, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো, নেপাল, নেদারল্যান্ড এবং আরো অনেকগুলো দেশে পুরো ব্যাপারটিকেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আমরা এখানে একটা দর্শকের ফোন নিয়ে নিব। প্রিয় দর্শক, আপনার নামটি বলুন, আপনার বক্তব্যটি আমরা শুনতে যাচ্ছি। জি ভাই, আমি বলতে চাচ্ছি যে গত কিছুদিন থেকে এটিএন নিউজে এমএলএম কে নিয়ে অনেকগুলো প্রোগ্রাম অর্গানাইজ করেছে, বিশেষ করে ইয়াং নাইটের যে প্রোগ্রামগুলো, ইয়াং নাইটের প্রতিদিনই আপনার এই এমএলএম কে নিয়ে আলোচনা করছেন। আচ্ছা, এখন আমি প্রথমে এটিএন নিউজকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আজকে যাকে আপনারা অতিথি হিসেবে নিয়ে আসছেন, উনি কিন্তু একজন মার্কেটিং এর স্টুডেন্ট প্লাস টিচার, এবং উনি কিন্তু প্রথমে ইতিহাস থেকেই শুরু করেছেন। হ্যাঁ, আপনি প্রশ্নটি বলুন। দুঃখজনক হলে সত্য হলো এই যে গত কিছুদিন থেকে আপনারা যাদেরকে দর্শক অতিথি হিসেবে নিয়ে আসছেন, ওনারা কিন্তু কেউ মাল্টি লেভেল মার্কেটিং বা ডিরেক্ট সেলিং সম্পর্কে কোনো ধারণাই নেই। আপনারা কোশ্চেন করছেন। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে এই যে পিরামিড সেলিংটা আপনারা আলোচনা করছেন, দেখেন পিরামিডের স্ট্রাকচারটা আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখি। যেমন আপনাদের এটিএন নিউজটাই যদি আমরা বলি, টপে কিন্তু একজন থাকেন, একবারে আপনাদের টোটাল ম্যানেজমেন্টের টপে একজন, বা সর্বশেষে কিন্তু এটা অনেক ওয়াইড হয়ে যায়। এটিএন নিউজের ভেতরে কিন্তু কোনো ব্যবসা চলে না, এটা হচ্ছে এক ধরনের অর্গানোগ্রাম, যে কোনো সংগঠনের ভেতর থাকে। প্রত্যেকটা অর্গানোগ্রামে কিন্তু একটা পিরামিড স্টাইলেই হয়। এবং আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। আপনি বলুন যে একটা অর্গানাইজেশনে, একটা অফিসের ভেতর অর্গানোগ্রাম, আর এরকম একটা পিরামিড মডেল করে সেটিকে ব্যবসা ক্ষেত্রে ব্যবহার করা, আমাদের দর্শক বোধহয় সেই দর্শক হয়তো বিষয়টাকে একটু গুলিয়ে ফেলেছেন। আসলে আপনি একটা যে কোনো প্রতিষ্ঠানের পার্সপেক্টিভে যদি বলেন, আমরা বলি যে ম্যানেজমেন্টের আসলে তিনটি স্তর, হ্যাঁ, টপ লেভেল ম্যানেজমেন্ট, মিড লেভেল ম্যানেজমেন্ট, লোয়ার লেভেল ম্যানেজমেন্ট, এবং এটা পিরামিডের মতোই হবে। কারণ স্বাভাবিকভাবেই আমরা একটা, এখানে আমাদের শব্দ আছে স্প্যান অফ কন্ট্রোল, দ্যাট মিনস একজন ম্যানেজারের অধীনে কতজন কাজ করবে। তো এইটা ভিন্ন জিনিস। এটা হচ্ছে একটা অর্গানাইজেশনকে, আমাদের অর্গানাইজেশনকে যদি আমরা সংজ্ঞায়িত করতে যাই, যে যেখানে আমাদের তিনটা জিনিস লাগে, হ্যাঁ, আমরা বলি যে মানুষ ছাড়া কোনো প্রতিষ্ঠান হয় না, সেখানে একটা ডেলিভারেড স্ট্রাকচার থাকতে হবে,
হ্যাঁ, তো সেই যে ডেলিভারি স্ট্রাকচার, তো সেই স্ট্রাকচারটাকে এবং একটা সেন্ট্রাল অবজেক্টিভ, সেই অর্গানাইজেশনের একটা গোল থাকে। যদি বিজনেস অর্গানাইজেশন হয় তাহলে লাভ করা, একটা প্রফিট মেকিং অবজেক্টিভ। তো সেইটা স্বার্থসিদ্ধির জন্যই তখন আমাদের একটা ম্যানেজমেন্ট লাগে, যেটার স্ট্রাকচার পিরামিডের মতোই হবে, স্বাভাবিক। কারণ আপনার যারা ম্যানেজমেন্ট, আমরা টপ ম্যানেজমেন্ট বলছি, তারা তো আসলে নীতি নির্ধারণ করবে। হ্যাঁ, তারা অর্গানাইজেশন, আমরা বলি যে ভিশন বা মিশন, এটাকে নির্ধারণ করবে। মিড লেভেল ম্যানেজমেন্ট এবং লোয়ার লেভেল ম্যানেজমেন্ট এমপ্লয়ীদেরকে সাথে নিয়ে প্রতিষ্ঠানটাকে পরিচালনা করবে। কিন্তু সেটার সঙ্গে গুলিয়ে ফেললে হবে না। এইখানে দেখেন আপনার, এইখানে এই পিরামিড স্কিম, যে কারণে এটা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ, এটা কিন্তু ইলিগাল। মাল্টি লেভেল মার্কেটিং কিন্তু সিদ্ধ, কিন্তু পিরামিড স্কিম নিষিদ্ধ। কিন্তু একটা পর্যায়ে গিয়ে এই দুটো আসলে এক হয়ে যায়। সমস্যাটা এই জায়গায়। পিরামিড স্কিমে কি হচ্ছে, ম্যাথটা কিন্তু সিম্পল, আপনি গাণিতিক হারে বাড়বেন, এখন জিওমেট্রিক্যালি আমরা যে গ্রো করবে। এবং ওই যে আমি বললাম, একটু আগে বলছিলাম যে ট্রি, যার যে লিফ একদম নিচের যে লেভেলটা, যেগুলো যাদের আর কোনো হাত আসলে একটা পর্যায়ে গিয়ে হবে না। কারণ কি? কারণ আপনি কম্পিট করবেন অ্যাকচুয়ালি আপনার লেভেলে সবার সঙ্গে। আপনি একটা জিনিস খেয়াল করেন, যখনই আপনি একজনকে গ্রাহক বানাচ্ছেন একটা লেভেলে, সেই লেভেলের সবাইকে কি বলা হচ্ছে, আপনি আপনার আরো দুটো হাত তৈরি করুন। তো এই হাত তৈরি করতে করতে আপনি একটা পর্যায়ে গিয়ে আপনি কিন্তু আর হাত তৈরি করতে পারছেন না। তো এই ব্যাপারটা কিন্তু কোন প্রতিষ্ঠানের সঙ্গে আসলে যাচ্ছে না। এইটা কি সাস্টেনেবল কোন মডেল না, এই জিনিসটা কখনোই কোনো, এটা যদি সুদূর প্রসারী আমরা বলি, এটার পিরামিড স্কিম, এটার যদি আপনি সংজ্ঞা খুঁজেন যে কোনো টেক্সট বুক বা ইন্টারনেটে, আপনি দেখবেন যে এটা বলাই আছে যে এটা নন সাস্টেইনেবল বিজনেস মডেল। এটা কখনোই হবে না। কারণ আপনি নিজেই আপনার কমন সেন্স খাটিয়ে আপনি চিন্তা করেন যে আপনি দুটো করে হাত বাড়াচ্ছেন, কতক্ষণ আপনি বাড়াবেন? আপনি একটা পর্যায়ে কিন্তু থেমে যাবেন। বাংলাদেশে আজকে আমরা যদি বলি যে ডেস্টিনি ছাড়াও আরো মাল্টি লেভেল কোম্পানি আছে, তাদের আজকে তারা বলছে 40 লক্ষর মতো গ্রাহক। আচ্ছা, সবাই যদি দুটো করে হাত করে, হ্যাঁ 80 লক্ষ, একটা পর্যায়ে গিয়ে আমাদের বাংলাদেশের সব মানুষ কিন্তু শেষ হয়ে যাবে। তো তাহলে তারা তখন কি করবে? তো এটা অবশ্যই সাস্টেইনেবল হবে না। এবং যারা বটম লেভেলে থাকবে তারা কিন্তু কিছুই পাবে না। টাকা হারানো ছাড়া তাদের আর এবং শুধু বটম লেভেল না, আপনি মোটামুটি এই যে পিরামিডের একদম টপ লেভেলে থেকে কিছু লোকজনই মিড লেভেলে কিছু লোক পেতে পারে, কারণ এখানে তাদের পয়েন্ট ক্যালকুলেশনে কিছু ব্যাপার আছে। হ্যাঁ, বেশিরভাগ লোকজন, এবং অনেক গবেষণায় দেখা গেছে, হ্যাঁ, যে রবার্ট উইলকিনসন, উনি 40 বছর ধরে গবেষণা করছেন। এখন গবেষণা করে উনি দেখিয়েছেন, উনি যেটা পেয়েছেন, আমেরিকান একজন বিজনেস প্রফেসর, উনি বলছেন যে না, এখানে আসলে 90 থেকে 99% বেশিরভাগ ক্ষেত্রে ভ্যারি করে, কিন্তু অ্যারাউন্ড 90% মানুষ আসলে এখানে প্রফিট করতে পারবে না। আমরা এই বিষয়ে আবার আসবো। জাস্ট দর্শক একটা ফোন নিয়ে নিই, তার আগে আগের দর্শককে বলে নিই, আপনি বলেছিলেন আমাদের ইয়াং নাইটে আগে কখনো মার্কেটিং এর শিক্ষক আসেননি। সেটি হয়তো সত্যি, কিন্তু আমাদের এসেছিলেন সাংবাদিক, পর্যবেক্ষক এবং বিজনেস স্টাডিজ এর শিক্ষক। আমরা তো একই দিন সকল অতিথিকে নিয়ে আসতে পারি না, এই জন্য আমরা ধারাবাহিকভাবে করছি যাতে সকল সেক্টরের মানুষকে নিয়ে আসতে পারি। আমাদের আরেকজন দর্শক লাইনে অপেক্ষা করছেন। প্রিয় দর্শক, আপনার নামটি বলুন, আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, আমার নাম মোহাম্মদ বিদারুল আলম, চিটাগং থেকে বলতেছি স্যার। বলুন আপনার প্রশ্ন। হ্যাঁ স্যার, এমএলএম নিয়ে বিভিন্ন প্রকারের কথা আমরা টেলিভিশনের পর্দায় দেখতেছি, আপনাদের টক শোতে দেখতেছি, ঠিক আছে, কিন্তু ডেস্টিনিকে নিয়ে বেশিরভাগ কথা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এটা নিয়ে সঙ্গত কথা। যদি কোনো মিডিয়ায় না দেয় তাহলে জনগণ কিভাবে জানতে পারে? তবে আমার কথা হচ্ছে কোনটা, যে অর্থমন্ত্রী সাহেব, আমাদের মাননীয় মন্ত্রী বলছিল এটাকে যুবকের মতো হলে এদেরকেও এভাবে আটকানো হবে। এটাকে যুবকের টাকাগুলো কি দিয়েছিল? তোরা দেয় নাই। তোরা আমার প্রশ্ন হচ্ছে একটাই, যে নাইজেলা প্লাস ক্যাপসুলটা বিদেশ থেকে রপ্তানি করতেছে, কিন্তু আমাদের বাংলাদেশে যারা কোটিপতি তারা তো সবাই ভারতীয় পোশাক পরে, বিদেশি পোশাক পরে। এক, দ্বিতীয় কথা হচ্ছে ডেস্টিনিকে যদি যদি হয়রানি করা হয় তাহলে ওই কোম্পানির টাকাগুলো কিভাবে মেনটেন করা হবে, সে ধরনের একটা আইন করা যায় না? বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি, এবং উনি প্রোডাক্টিভ আমাদের একটি কথা বলেছেন যে নাইজেলা, এবং আমরা এই ধরনের এমএলএম কোম্পানির ব্যবসার ক্ষেত্রে আমরা দেখি যে প্রোডাক্টটা এখানে মুখ্য না, প্রোডাক্ট তার কোয়ালিটি কি, তার ভ্যালু কি, সেটা মুখ্য না। মুখ্য হচ্ছে আমি প্রোডাক্টটা কয়জনের কাছে। এখানে আমি একটু এই প্রসঙ্গক্রমে বলতে চাই, আমরা আসলে মাল্টি লেভেল মার্কেটিং নিয়ে যদি বলি, আমরা শুধু ডেস্টিনিকে বাদ দিন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তো আমি দেখেছি, আমার বন্ধু বান্ধব অনেকেই দেখেছি, শুধু আমরা যে আমাদের প্রসঙ্গে আসলো যে নন সাস্টেইনেবল মডেল, আপনি খেয়াল করে দেখবেন যে অতীতে এই ডেস্টিনি ছাড়াও এবং এখনো ডেস্টিনির মতো আরো কিছু কোম্পানি আছে, আমাদের হয়তো ডেস্টিনি অনেক বড় কোম্পানি হয়ে গেছে এই কারণে আমাদের চোখে পড়ছে, কিন্তু আরো অনেকেই কিন্তু আছে। যেমন আমার যতদূর মনে পড়ে, আমি 2-3টা কোম্পানির নাম বলি, আমি যতদূর জানি যে নিউ ওয়ে,
তারপরে একটা সময় খুব নাম করেছিল ঢাকা শহরে বিজনেস, তারপরে আপনার জিজিএন, হ্যাঁ এরকম অনেক কোম্পানি, এবং কিছুদিন আগেই কিন্তু আপনি পত্রিকার হেডলাইন ছিল ইউনিপে। আপনি দেখেন ইউনিপে টু ইউ, এটা নিয়ে কিন্তু ডেস্টিনি নিয়ে আমরা এখন বলছি, কারণ এখন ডেস্টিনি নাম আসছে, কারণ এখন এটি টক অফ দি টাউন। যদি এটি 6 মাস আগে হতো আমরা কিন্তু ডেস্টিনি নাম বলতাম না, ইউনিপে টু ইউ। তো বিষয়টা দাঁড়াচ্ছে এমনই, মাল্টি লেভেল কোম্পানি, মার্কেটিং কোম্পানিগুলোকে নিয়েই আমরা কিন্তু একের পর এক সমস্যায় পড়ছি। এবং আমি একটু আগে যে বললাম যে সেই আমেরিকার যে বিজনেস প্রফেসর যে রোনাল্ড হুইটসেল, তার গবেষণায় 40 বছর ধরে উনি এই মাল্টি লেভেল মার্কেটিং কে স্টাডি করছেন। তার গবেষণায় এখানে এটা কিন্তু প্রমাণিত যে এখানে মোটিভেশনাল ফ্যাক্টর, যে একজন যে কাজ করবে, মোটিভেশনাল ফ্যাক্টরটাই কিন্তু একটা ফলস হোপ আমরা বলি, হ্যাঁ, যে একটা মিথ্যা আশা। হ্যাঁ, এবং আপনি দেখবেন এইখানে আমাদের কিছু এখানে জার্গন আছে, যেমন একটা কনফিডেন্স ম্যান বা কন ম্যান আমরা বলি, হ্যাঁ, বা শ্যাডো একটা পিরামিড। আচ্ছা, একটু আপনাকে আটকাতে হবে, আমাদের একটা ছোট্ট বিরতি নেবার সময় হচ্ছে। আমরা কনফিডেন্স ম্যান বা কনম্যান নিয়ে আলোচনা করবো, এবং কনম্যানকে মডেল দেখিয়ে কিভাবে এমএলএম তাদের প্রতারণা জালটি বিস্তার করে সেটি নিয়ে আলোচনা করব। তার আগে একটা ছোট্ট বিরতিতে যাই। প্রিয় দর্শক, আলোচনা জমে উঠেছে, আপনারা কোথাও যাবেন না, একটা ছোট্ট বিরতির পর আবার ফিরে আসছি। ফাহিম, দাঁত ব্রাশ প্রতিদিন, দাঁত ব্রাশ। ফাহিম, ফাহিম এখন তো প্রতিদিন ব্রাশ করবেই, কারণ পেপসোডেন্ট প্রতিদিন ল্যাপটপ জিতে নিন। 200 গ্রাম পেপসোডেন্ট কিনে এখন প্রতিদিন জিতে নিন এসার ল্যাপটপ। 100 দিন 100 ল্যাপটপ, বিস্তারিত পত্রিকায়। স্যার, আমি এহসান, আপনার কাছে ট্রেনিং নিতে চাই, ওপেনিং ব্যাটসম্যান। আর এই যে আমার সার্টিফিকেট। কোথা থেকে যে আসে এরা? স্যার, 5 ম্যাচে 1টা সেঞ্চুরি আর 2টা। এখন জায়গা নেই, পরে আসো। মানুষ পরখ করে আগে আর দেখে পরে। এ কারণে ইয়েলো ফাইটার সমৃদ্ধ নতুন রেইন পাওয়ার ওয়াইড, যা হলদে ভাব দূর করে আর কাপড়কে রাখে ধপধপে উজ্জ্বল। হ্যালো স্যার, এহসান, জায়গা করা আমার হাতে, যদি আপনি সুযোগ দেন। এসো। বিশেষ বিজ্ঞপ্তি, ওমান প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বিডি রেড ফেয়ার উপলক্ষে দেশের খ্যাতনামা রিয়েল এস্টেট কোম্পানি আমিন মোহাম্মদ গ্রুপের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল 9 থেকে 20 এপ্রিল 2012 পর্যন্ত মাসকাটে অবস্থান করবেন। রাজধানী ঢাকা ও চট্টগ্রামের প্লট ফ্ল্যাট বুকিং এর জন্য 95792950 95792980 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল। পরিবেশ বান্ধব সেরা আবাসন নির্মাণে নিবেদিত আস্থার স্থপতি আমিন মোহাম্মদ গ্রুপ গড়ে দেয় ভাবনাহীন নতুন ঠিকানা। হঠাৎ একদিন টিকিট কোথায়? এক্সকিউজ মি। ক্লোজ আপ এর অ্যান্টিব্যাকটেরিয়াল মাউথওয়াশ দেয় সতেজ নিঃশ্বাস, আর মাইক্রো হোয়াইটনেস দেয় ঝকমকে মজবুত দাঁত। আপনারও কি আছে ক্লোজ আপ কনফিডেন্স? Did you know you lose up to 100 strands of hair every day? But not with New Dove Hair Fall Rescue System. Its Micro Moisture Serum instantly strengthens hair and reduces hair fall from 100 to 2. So get strong, healthy hair. With New Dove Hair Fall Rescue System, reduces hair fall from 100 to 2. এটিএন নিউজকে ধন্যবাদ। চৈত্র সংক্রান্তি নিয়ে এটিএন নিউজের বিশেষ আয়োজন বাংলার চৈত্র সংক্রান্তি। গাজীপুর থেকে সরাসরি চোখ রাখুন 13 এপ্রিল শুক্রবার সারাদিন এটিএন নিউজের পর্দায়। সৌজন্যে আমপাং হাউজিং লিমিটেড। প্রিয় দর্শক, ফিরে এলাম এটিএন নিউজের নিয়মিত আয়োজন ইয়াং নাইট, এবং ইয়াং নাইটে আজকে আমরা কথা বলছি এমএলএম নিয়ে। আপনাদের সঙ্গে আছে আমি আসিফ এন্তাজ রুবি, এবং আমাদের সঙ্গে আছেন আইবি এর লেকচারার প্রভাষক ইফতেখারুল আমিন, মোহাম্মদ ইফতেখারুল আমিন। আচ্ছা, আমরা কথা বলছিলাম বিরতির আগে কনম্যান নিয়ে, এবং কনম্যান নিয়ে কথা বলার আগে আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক দেখাতে চাই দর্শকদের। ডেস্টিনির ওয়েব পেজে 3 জন মানুষের, ডেস্টিনি আমরা জানি প্রায় 40 লক্ষের মতো সদস্য রয়েছে, কিন্তু তাদের ওয়েব পেজে, তাদের হোম পেজে মাত্র 3 জনের ছবি দেয়া।
আপনি যে কনম্যান বা কনফিডেন্স ম্যানের কথা বলছিলেন, এরাই কি সেই কনম্যান বা কনফিডেন্স ম্যান? একটু ব্যাখ্যা করি। হ্যাঁ, একটু ব্যাখ্যা করেন। কনম্যান বা কনফিডেন্স ম্যান এরা কিন্তু সরাসরি যে মানে পজিটিভ কোনো মিনিং নাই আসলে কথাটার, পজিটিভ কোনো অর্থ নেই। জিনিসটাই হচ্ছে কনফিডেন্স ম্যানের অর্থটাই এরকম যে আপনি আসলে মনোযোগটাকে সরিয়ে দিবেন, একজন মানুষের মনোযোগটাকে একটা ডাইভার্ট করে অন্যদিকে সরিয়ে দিবেন। হ্যাঁ, তো এইখানে এমএলএম কোম্পানিগুলো কি হয় দেখেন, একটা শ্যাডো পিরামিড কিন্তু এস্টাবলিশ করা হয়, যেটা অ্যাকচুয়ালি গ্রাহককে বা ডিস্ট্রিবিউটর যাকে বলেন তাকে মোটিভেট করবে। আপনাকে রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়া হচ্ছে যে এনারা লাভবান হয়েছেন, এনারা বিলিয়ন প্রাডো গাড়ি চালাচ্ছেন, 70 লাখ টাকা দামের ফ্ল্যাট, ঠিক আছে, এবং দেখবেন যে এরকম গোল্ড মেম্বার, সিলভার মেম্বার, এরকম অনেক কিছু বলা হচ্ছে। তো রিয়েল এক্সাম্পল কিন্তু এরা বাস্তবে এক্সিস্ট করে। কারণ কি? কারণ এরা পিরামিডের উপরের দিকে রয়েছে এবং তারা আসলেই লাভবান হচ্ছে। কিন্তু এরকম আসলে কতজন? হ্যাঁ, প্রশ্নটা চলেই আসে যে আসলে যারা এমএলএম করছে তারা কি কেউই পাচ্ছে না? না, অবশ্যই পাচ্ছেন, পাচ্ছেন না তা না, পাচ্ছেন, তার প্রমাণ হচ্ছে এনারাই। এবং এরাই কিন্তু মানে আমি আবারও দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে ইনারা মানে হচ্ছেন মানে লক্ষ সদস্যের মধ্যে মাত্র 3 জনের ছবি আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবার আপনি বলুন। এবং এরকম দেখবেন যে এখানে ওরা কিন্তু সেমিনার করছে, হ্যাঁ, মোটিভেশন দেওয়ার জন্য, ট্রেনিং কিভাবে আপনি করবেন সেমিনারে দেখানো হচ্ছে, ভিডিও দেখানো হচ্ছে, এবং মাঝে মধ্যে এরকম কংগ্রাচুলেট করা হচ্ছে যারা এরকম শীর্ষ পর্যায়ে যারা আছেন। তো একটা কিন্তু আপনাকে আশা দেয়া হচ্ছে যে না, আপনি এই পর্যায়ে যেতে পারেন, কিন্তু আসলে কতটুকু এটা পারবেন পুরো জিনিসটা দেখেন। এখানে কিন্তু আমরা যদি বলি যে একটা ম্যাটেরিয়ালিস্টিক এবং গ্রিড, একটা লোভ, হ্যাঁ, একটা লোভকে কিন্তু উস্কে দেয়া হচ্ছে। আপনি একটা এথিক্যাল পয়েন্ট অফ ভিউ, এথিক্স এন্ড মোরালিটি থেকে যে আপনি যদি চিন্তা করেন, এই ধরনের রিলেশনশিপ মার্কেটিং আমরা যদি বলি, এই যে মাল্টি লেভেল মার্কেটিংটা অনেকটা রিলেশনশিপ মার্কেটিং। কিরকম? আপনি কিন্তু প্রথমেই আপনার বন্ধু এবং আপনার পরিবারের যারা আছেন, আত্মীয় স্বজন, ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, যাদেরকে আপনি সহজেই একটা জিনিস বুঝাতে পারবেন যে এটাতে আসো, এটাতে লাভ আছে, আপনি কিন্তু তাদের কাছেই আগে যাবেন। তাহলে আসল উদ্দেশ্যটা কি? আপনি একজন যদি আসে আপনার নিচে, কারণ নিচের লেভেল, নিচের স্তর, তাহলে আপনি সেখান থেকে সরাসরি কিন্তু একটা অর্থপ্রাপ্তি নিশ্চিত করছেন আপনার। তাহলে আমরা কিন্তু লোভের ফাঁদে পড়ে ওই জিনিসটা চিন্তা করছি না। এবং একটা পর্যায়ে কি হবে দেখেন, যখন নিচের দিকে যারা বেশিরভাগ মানুষ যারা শেষ পর্যন্ত টাকা পাবে না, এবং কি হবে, আপনি আপনার বন্ধুকে নিয়ে এসছেন, সে টাকা পাবে না, আপনি আপনার আত্মীয়কে নিয়ে এসছেন, সে টাকা পাবে না, একটা কিন্তু আপনার সামাজিক সম্পর্কে একটা কিন্তু বিরূপ প্রভাব পড়বে। এবং আজকে এই যে আপনি খেয়াল করবেন, আমরা যে টেলিফোনগুলো রিসিভ করছি, আমাদেরকে বেশিরভাগই আমরা খেয়াল করলাম যে ডেস্টিনির গ্রাহকরা ফোন করছেন। একটা জিনিস এখানে খেয়াল করেন, আমরা যখনই এই যে নেগেটিভ যে সংবাদগুলো আসছে, একটা বিরূপ সংবাদগুলো আসছে, সবার মধ্যে কিন্তু একটা ভয় কাজ করছে যে আমার প্রতিষ্ঠানটা কি তাহলে বন্ধ হয়ে যাবে, তাহলে আমি কি আমার আর হাত বাড়াতে পারবো না, তাহলে আমার কি হবে, আমার বিনিয়োগ করার টাকা আমি কিভাবে ফেরত পাবো। আসলে সমস্যাটা এখানে, আমরা যে বলছি যে এখানে মাল্টিলেভেল মার্কেটিং সিদ্ধ, কিন্তু যেভাবে পিরামিড স্কিমে এটা চলে আসছে সেই জিনিসটা আসলে নিষিদ্ধ, এবং এটা এক সময়ে অবশ্যই ফল করবে। তার প্রমাণ অতীতে আরো সাকসেসফুল মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি বাংলাদেশে আর নেই। এখন আপনি বলতে পারেন যে না, ডেস্টিনি তো তাহলে এখনো আছে। এখন ডেস্টিনি আছে, এটা যেমন ঠিক, তাদের অনেক গ্রাহক হয়েছে, এটাও ঠিক, কিন্তু তাদেরকে নিয়ে প্রশ্নও কিন্তু উঠেছে। আপনি দেখুন তাদেরকে নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন বিষয়ে। হ্যাঁ, আমি পত্রিকা মারফত যেটা জানতে পারলাম যে 5 বছর আগেও তাদের একটা যে মূলধনের ব্যাপারে একটা প্রশ্ন এসেছে যে 50 কোটি টাকা, হ্যাঁ, পেইড আপ ক্যাপিটাল 50 কোটি টাকা, সেখান থেকে সেটা অনেক বেড়ে গেছে, হ্যাঁ, 3000 কোটি টাকার মতো হয়ে গেছে। তো এই যে বৃদ্ধি, এখন এটা তো অস্বাভাবিক। এবং আরো তাদের যে স্বচ্ছতা নিয়ে এনবিআর যে তাদের কাগজপত্র জব্দ করেছে, বা তাদের এই যে ব্যাংকিং, তারা অবৈধ ব্যাংকিং চালাচ্ছে, যদিও তারা রিজস্কোতে যেভাবে নিবন্ধন হয়েছে সেটার সঙ্গে এটা যায় না। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু শুধু তাদের যে মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি, তাদের যে শুধু, তারা কিন্তু অনেকগুলো কোম্পানি, গ্রুপ অফ কোম্পানিজ, হ্যাঁ, ডেস্টিনি 2000, ডেস্টিনি ট্রি প্লান্টেশন, অনেকগুলো কোম্পানি। ট্রি প্লান্টেশন নিয়েও কিন্তু কথা উঠেছে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে ডেস্টিনির ওয়েবসাইটেও আছে ওদের। ট্রি প্ল্যান্টেশনের কথার আগে আপনি যে বিষয়টি, মানে এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি আলোক করেছেন। আমাদের অনেকেই ডেস্টিনির সদস্য ফোন দিচ্ছেন এবং তারা এই ব্যাপারটা নিয়ে কথা বলছেন, কেননা তাদের মধ্যে হয়তো আতঙ্ক কাজ করছে যে আমার এতগুলো বিনিয়োগকৃত টাকাটা আমি ফেরত পাবো কিনা, এবং সেই আতঙ্কেরই একটা নমুনা মেইল আমি দেখাতে যাচ্ছি দর্শকদের। তিনি খুব ক্ষুদ্র, এই দর্শক, 2 জন দর্শক, মাসুদ ও পান্না চট্টগ্রাম থেকে লিখেছেন। তারা লিখেছেন, আপনারা প্রতিদিন যা শুরু করেছেন তা কোনো সভ্য সাংবাদিকতার মধ্যে পড়ে না। আপনারা কি জানেন উন্নত বিশ্বে এমএলএম বা নেটওয়ার্ক মার্কেটিং এর উপর 5 বছরের অনার্স মাস্টার ডিগ্রি চালু আছে। এই ধরনের অনুষ্ঠান পরিচালনা করা সম্পূর্ণ বেআইনি। তার অনেক দীর্ঘ মেইল, শেষের লাইনটি হচ্ছে আসল কথা, সেটা হচ্ছে অতি দ্রুত এমএলএম বা নেটওয়ার্ক মার্কেটিং এর উপর নীতিমালা প্রণয়ন করে এই 45 লক্ষ লোকদেরকে বাঁচান।
মাসুদ এবং পান্না। না, এখানে গুরুত্বপূর্ণ একটি ব্যাপার তো আমি একটু শেয়ার করতে চাই। পত্রিকা মারফত যেটা জানতে পেরেছি, সরকার কিন্তু এই ব্যাপারে পদক্ষেপ নিয়েছে এবং আমরা জানি যে MLM নীতিমালা, এটা 2011 এই শীর্ষে বাণিজ্য মন্ত্রণালয়ে এক নীতিমালা খসড়া কিন্তু করেছে এবং এটা খুব সম্ভবত মন্ত্রিসভা অনুমোদনের জন্য পাঠিয়েও দেওয়া হয়েছে। এখন আমরা কিন্তু বারবার বলছি, দেখেন মাল্টি লেভেল মার্কেটিং কিন্তু স্বীকৃত, আমরা কিন্তু কখনোই বলছি না যে এটা একটি নিষিদ্ধ বেআইনি জিনিস। আমরা বলছি যে এর মধ্যে যে পিরামিড স্ট্রাকচারটা তৈরি হয় এইটা নিষিদ্ধ এবং এইটা একটা পর্যায়ে কি হবে, বেশিরভাগ আমরা বলছি যে 90% লোকই এখানে লোকসান করবে, লোকসান করতে বাধ্য, কারণ এই স্ট্রাকচারটাই সেরকম। এবং এখানে আমাদের সেবা বা পণ্য আস্তে আস্তে আসলে একটা পর্যায়ে গৌণ হয়ে যাচ্ছে। শুধু ডেস্টিনি না, আমি যে একটু আগে বললাম যে আমি তো আসলে প্রত্যক্ষদর্শী, আমি তো ছাত্র হিসেবেও দেখেছি। যেমন আপনাকে একটা প্রতিষ্ঠান এর আগে তারা আইটি এডুকেশন সেল করতো, তো একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে তারা কেউ আর আইটি এডুকেশন নিচ্ছে না, যারা দিচ্ছে সেবা তাদের আইটি ট্রেনিং সেন্টারেও পর্যাপ্ত স্থান নেই, আইটি এডুকেশনে কেউ আগ্রহীও না, সবাই কিন্তু গ্রাহক খুঁজছে, ডিস্ট্রিবিউটর খুঁজছে। তো এইটাতেই সমস্যা, আপনি যখনই এরকম পিরামিড স্ট্রাকচারে চলে যাবে জিনিসটা এবং আপনার পণ্যটা যখন আসলে গৌণ হয়ে যাবে, সবাই চাইবে কি পয়েন্ট কামাতে। এখন পয়েন্ট আপনি কিভাবে পাবেন, আপনি যত বেশি আপনার নিচে আপনার হাত বাড়তে থাকবে। এখন তারা কিন্তু বলছে যে না, আপনি শুধু 2 জনকে করলেই আপনার হবে। এখন এখানে কি হয় দেখেন, এখানে আমাদের আরেকটা কনসেপ্ট চলে আসে যেটা প্রাইস ফিক্সিং এর কনসেপ্ট, বা অনেক জায়গায় এটা সিন্ডিকেশন হিসেবে অনেকে বলে। হ্যাঁ, জিনিসটা কিরকম, অনেক সময় কি বলে দেখেন, আপনার 2টো হাত, তো তারা এক্সপ্লয়েট করছে কিভাবে, দেখা যাচ্ছে যে একটা লাইন বরাবরে একজন হয়তো 6টা 7টা 8টা বা 10টা হাত কিনে নিয়ে 1 নম্বর হাতটা তার নিজের, 10 নম্বর হাতটাও তার নিজের, মাঝখানে 2 থেকে 9 পর্যন্ত হাতগুলোতে অন্য লোককে নিয়ে আসছে, এসে বলছে ভাই দেখো আমি 10 নম্বর হাত থেকে কিন্তু আমি কাজ করব, সেটা ডান দিকে বা বাম দিকে, তোমার এদিকে নিয়ে আর চিন্তা করতে হবে না, তুমি তোমার আরেকটা দিক সামলাও, তুমি টাকা পাবে। আপনি দেখেন মানুষকে কিভাবে আসলে তারা এক্সপ্লয়েট করছে। এই ক্ষেত্রে আমি একটা SMS পড়ে শোনাতে চাই, একজন দর্শক পাঠিয়েছেন যে 3 জন 45 লাখ টাকা করে 3টা ফ্ল্যাট পেয়েছে, কাজ করলে সবাই এই অবস্থায় যেতে পারবে। আমরা কি এই দর্শককে মানে ফলস হবে বিশ্বাসী কোন দর্শক হিসেবে বলতে পারি কিনা, যে আপনি যে কথা জিনিসটা আপনি দেখেন, বাকি সবাই কাজ করে যাবে, সেই কাজটা কি, আপনি বেসিক্স, ব্যাক টু দ্য বেসিক্স, সেই কাজটা আসলে কি, তারা কি সেল করছে, যে দামে তারা সেল করছে, বিক্রয় করছে যে পণ্যটা, সেটা কি আসলেই ওই দামের পণ্য? আমরা মার্কেটিং এর ভাষায় বলি ভ্যালু এডিশন। আসলেই কি ওই দামে ডেস্টিনি যে সেবা বা পণ্য, ডেস্টিনি না হোক যে কোনো মাল্টি লেভেল কোম্পানি যে সেবা বা পণ্যটা বিক্রয় করছে, সেটা কি আসলে ওই মূল্যর হতে পারে কিনা? তাহলে প্রশ্ন আসে, এটা যদি পণ্যটা যদি আসলে শক্তিশালী হয়, তাহলে ডেস্টিনি কেন আমাদের নিয়মতান্ত্রিক মার্কেটিং এর যে পন্থাগুলো রয়েছে, ট্র্যাডিশনাল মার্কেটিং এর যে স্ট্র্যাটেজি রয়েছে, কেন এই পণ্য বা সেবাটাকে সেইভাবে তারা কেন বাজারজাত করছে না? আমরা একটা দর্শকের ফোন নিয়ে নিব এক্ষেত্রে। প্রিয় দর্শক, আপনার নামটি বলুন, আপনার প্রশ্নটি করুন। আমি সুমন বলছিলাম। জি বলুন। তো আমার প্রশ্ন হচ্ছে, ডেস্টিনিতে 45 লক্ষ প্লাস গ্রাহক রয়েছে। জি। তো এখানে নিউ জিজিএন ভেঙে যখন নাকি আমিন ভাই ডেস্টিনি করে, ডেস্টিনির এমডি রফিকুল আমিন, তো ওইখান থেকে তারা 25,000 ফ্রিল্যান্সিং সেন্টার ফ্রি জয়েনিং দিয়েছিল। ওইখান থেকে যারা আছে তারাই ডায়মন্ড কাউন্ট হয়েছে, যাদের ছবিগুলো দেখিলেন আপনি, জাকির রেজা বা মেগাজাত ফোরাত, ঠিক আছে, তারা ডায়মন্ড কাউন্ট হয়েছে, তাদের ইনকাম দাঁড়িয়েছে মাসে 15 থেকে 20 লক্ষ টাকা। তো আমার প্রশ্ন হচ্ছে, এই 45 লক্ষ গ্রাহকের মধ্যে এখানে 10 থেকে 30 থেকে 40 জন লোক মোটা অঙ্কের একটা টাকা হাত দিয়ে নিয়ে যাচ্ছে, আর সবাইকে দেখাচ্ছে তোমরা ডায়মন্ড হবা, কোটি কোটি টাকা কামাবে। মানুষ ঋণ করে না MLM করতেছে, কিন্তু তার অবস্থান রয়েছে না ট্রাই কোড করে উনি মোটিভেশনে মাল্টি লেভেল করতেছে, কিন্তু উনি আসান্তিক কিছু পাচ্ছেন না, এরকম হাজার হাজার লোক রয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনারা গণমাধ্যম বা সাংবাদিক যারা রয়েছেন, মূল ভিত্তিটাই কিন্তু কেউ হাত দিচ্ছেন না। লক্ষ লোকের মধ্যে 1 মিনিট কত লক্ষ লোকের মধ্যে এখানে মাত্র 40 থেকে 50 জন লোক উইনার হচ্ছে, বাকি লোক লুজার হচ্ছে। আশায় উনি ঘুরতেছে, ওনার সর্বকিছু হারিয়ে কিন্তু এখন বলতে পারতেছে না, ওনার প্রেস্টিজে ইস্যু বিদায় উনি বুঝতেছে যে আসলে আমার সর্বশেষ কি হবে, এখন পজিটিভলি নেগেটিভ কি কথা বলতেছে, এখন সেটা নিয়ে আপনারা কি করতেছেন? ধন্যবাদ আপনার মতামতের জন্য। না দর্শক, আসলে আপনার সঙ্গে আমরা একমত এবং আমরা এটাই বলছি যে আসলে এখানে যেটা হচ্ছে
যে একটা প্রতারণা আমরা বলছি এই কারণেই যে মানুষকে, আমাদের মতো দেশে কি হচ্ছে দেখেন, আমাদের মতো দেশে কিন্তু আমাদের বেকারত্বের হার অনেক বেশি, এবং আমাদের দেখেন রবি ভাই, আমাদের বলা হচ্ছে যে তোমরা স্বাধীন একটা পেশা, এটা কিন্তু চাকরি নয়। যারা এখানে ডিস্ট্রিবিউটর বলছি বা এজেন্ট বলছি, সবাইকে বলা হচ্ছে যে তুমি স্বাধীন, মানে তাকে কিভাবে আরো একটু উস্কে দিচ্ছে যে তোমার এটা স্বাধীন, তুমি এখানে অনেক টাকা কামাতে পারবে। তো টাকা কামাবে, আমরা যে বলছি এই যে নিয়মতান্ত্রিক পন্থায় তারা যাচ্ছে না কেন, তাদের পণ্য বা সেবা যদি শক্তিশালী হয় তাহলে তারা কেন নিয়মতান্ত্রিক পন্থায় যাচ্ছে না? কারণ তারা যেতে পারছে না, তাদের পণ্য বা সেবা এখানে আসলে মুখ্য নয়, গৌণ। এখন আমাদের দেশে যে কারণে এই যে বেকারত্বের হার বেশি হওয়ার কারণে এই ধরনের এমএলএম কোম্পানি কিন্তু সেই সুযোগটাই নিচ্ছে। এবং আজকে ডেস্টিনি নিয়ে আমরা কথা বলছি, কিন্তু কিছুদিন আগেও আমরা ইউনিপে টু ইউ এটা নিয়ে কথা বলেছি। তার আগে, এবং আপনি এটা যেটা বললেন যে জিজিএন ভেঙেই জনাব রফিকুল আমিন যে ডেস্টিনির উনি চেয়ারম্যান বা এমডি, তো উনি ওখান থেকে এখানে এসছেন। তো এখন ওইটা ভেঙে গেল, উনি এখানে আসলেন, এবং আপনি বলছেন যে 25,000-এর মধ্যেই তারা কিন্তু নিচের দিকের কেউ যে উপরে উঠেছে এই নজির নেই, এমন কোন নজির নেই। আমাদের আরেকজন দর্শক একটা এসএমএস পাঠিয়েছেন, তিনি লিখেছেন যে আপনারা মাল্টি লেভেল মার্কেটিং এবং পিরামিড স্কিম এই দুটো ফ্যাক্টরকে এক করে ফেলেছেন। ডেস্টিনি কখনো পিরামিড স্কিমে কাজ করে না, এটা আমরা শুরুতে অল্প একটু বলেছি, আপনি যদি একটু এলাবোরেট। আমি সেটাই বলছি যে আমরা আসলে এক করিনি, এক করছে সংস্থাগুলোই। আমরা বলছি যে মাল্টি লেভেল মার্কেটিং নিয়ে কোনো সমস্যা নেই, কারণ ওখানে যদি আপনি একটি শক্তিশালী পণ্য বা সেবা থাকে, আপনি শক্তিশালী বা পণ্য বা সেবা, আমার যে ডিরেক্ট মার্কেটিং বা ওয়ার্ড অফ মাউথ, এর মাধ্যমে যখন এটার বিস্তৃতি ঘটবে, ডিস্ট্রিবিউশনটা হবে, তখন পণ্যটা কিন্তু থাকছে শক্তিশালী একটা পণ্য, তার উপরে একটি কমিশন সবাই পাবে। এখন এখানে দেখেন আমাদের শক্তিশালী পণ্য বা সেবা না থাকার কারণে কি হচ্ছে দর্শক, আমাদের পণ্যটার ব্যাপারে কিন্তু কেউ কোনো কথা বলছে না। হ্যাঁ, আমার যতদূর মনে পড়ে সেই 2000 সালের দিককার কথা যদি আমি মনে করি, আমি তখন ছাত্র, তো তখন আমার যতদূর মনে পড়ে, আমার ভুল হতে পারে, যে ডেস্টিনি তখন 2200 বা এরকম কিছু একটা টাকায় হয়তো সদস্য হতো, এবং তখন ওদের যে সেলস সেন্টার একটা হলো, সেটা এই যে আমাদের বিজয়নগর কাকরাইলের ওইখানে, যে সেখানে খুব সম্ভবত 500 টাকার পণ্য কেনা যেত, বাকি টাকাটা কিন্তু পণ্য কেনা যেত না। আমি ভুল হতে পারে, বাট এরকমই হবে জিনিসটা। হ্যাঁ, শার্ট কেনা যেত, কিছু একটা এরকম ছোটখাটো জিনিসপত্র ছিল। তো তখন মানুষজনের একটা সান্ত্বনা ছিল যে না, 2200 টাকার মতো অন্তত 500 টাকার পণ্য আমি কিন্তু পাচ্ছি, এখন বাকি টাকাটা পাবো কি, আরো যদি গ্রাহক আসে আমি পয়েন্ট পেলে টাকা পাবো। আচ্ছা, এখানে আমি একজন দর্শকের ফোন নিয়ে নিতে চাচ্ছি। প্রিয় দর্শক, আপনার নাম এবং আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ভাই, আমি খুলনা থেকে মিলন বলতেছিলাম। জি, বলুন। আমার স্যারের কাছে প্রশ্ন ছিল যে স্যার বারবার বলতেছে যে পিরামিডে যে এক সময় থেমে যাবে, তো স্যারের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমি হচ্ছে ডেস্টিনি একজন ডিস্ট্রিবিউটর, যে আমাদের কোম্পানিগুলো উদ্যোগ নিয়েছে যে সামনে মানে নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট ইউজ করবে যেগুলো মানুষের প্রত্যেকদিন লাগে। তো মানুষের প্রত্যেক দিনে যেই প্রোডাক্ট গুলো লাগে, সেই প্রোডাক্ট গুলো যদি মানুষ ব্যবহার করে, তাহলে একটা সময় যায় তো যদি জন্মের হার তো আসলে কমানো সম্ভব না বাংলাদেশে। আমার প্রশ্ন হচ্ছে স্যারের কাছে যে বাংলাদেশে জন্মের হার কবে জিরো লেভেলে আসবে, আর বাংলাদেশের মানুষ কবে নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট কেনা বন্ধ করবে, তাহলে যে এই প্রশ্নটা আসছে যে পিরামিডে যে একসময় শেষ হয়ে যাবে। ধন্যবাদ আপনার প্রশ্নটি, প্রিয় দর্শক, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ, আপনি একটি অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের মধ্যেই আসলে আপনার উত্তর রয়েছে। যেটা আমি বলছিলাম, স্মৃতি হাতরে বলছিলাম যে একটা সময়ে যখন 2000 বা 2200 টাকা দিয়ে ডেস্টিনিতে সবাই সদস্য হতো, 500 টাকার জিনিস কেনা যেত, এবং এটা অনেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যেই হয়তো থাকতো জিনিসগুলো। তো আপনি বলছেন যে না, ডেস্টিনি উদ্যোগ নিচ্ছে সামনে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তারা গ্রাহকদের মাঝে দেবে। তো এখনো তারা উদ্যোগ নেয়নি। এখন তখন প্রশ্নটা চলে আসবে আসলে সেই মডেলটা কিরকম হবে। একজন দর্শক যখন গ্রাহক হচ্ছে, আমরা যতদূর জানি ডিস্ট্রিবিউটরশিপ নিতে মনে হয় 20,000 টাকার মতো, রবি ভাই আমার পত্রিকায় দেখেছিলাম। তো পণ্য আসলে কতটুকুর দেবে, তো এখন সেটা একটা প্রশ্ন। তাহলে পণ্যটা কিভাবে দেবে? তাহলে মানুষ যদি নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাটাই যদি মুখ্য হয়, তাহলে তাদের ওই যে মডেলটা তারা বলছে, হ্যাঁ, যে বাইনারি ট্রি, আপনার দুটো হাত, তো ওইখানে তারা কিভাবে লাভটা তখন দিবে? নিশ্চয়ই তারা যে টাকার ডিস্ট্রিবিউশন ফি, যেটা পুরো টাকাটা তারা দেবে না, কোনোভাবে এখানে কোনো একটা তারা সামঞ্জস্য করার চেষ্টা করবে। এবং এখানে তাদের কিন্তু আরো অনেক স্কিম আছে, আমি সব জানি না, আমি ডেস্টিনির গ্রাহক নই। তাদের মাসিক স্কিম আছে এবং অনেক স্কিম আছে, তারা 16% মতো ইন্টারেস্টও দেয়। আপনি চিন্তা করেন 16% ইন্টারেস্ট রেট, এটা ইটস টু হাই, এটা অনেক বেশি। এবং এরা ব্যাংক না, ব্যাংক না। তো এই জিনিসগুলো ডেস্টিনির প্রতারণা নেমে আসছে যে অবৈধ ব্যাংকিং তারা করছে, যেটা তারা করতে পারে না, তাদের এখতিয়ারের মধ্যে নেই।
আমাদের অনুষ্ঠান একদম শেষের পর্যায়ে। মোহাম্মদ ইফতেখারুল আমিন, আপনাকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এই ধরনের কুইক বিজনেসে মানে টাকা বিনিয়োগ করবেন তাদের উদ্দেশ্যে আপনি 15 সেকেন্ডের মধ্যে কিছু বলুন, এটি দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। না, অবশ্যই আপনাদের সবার উদ্দেশ্যে আমরা বলবো যে আপনারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করবেন। আমরা সবসময় বাংলাদেশে একটি প্রচলিত কথা আছে, এক আফে গাছে ওঠা যায় না। এটি আপনারা মনে রাখবেন। আপনারা লোভের ফাঁদে পা দেবেন না। আমরা সবাই পরিশ্রমী জাতি, পরিশ্রম করে আমরা স্বাধীনতা এনেছি। আমরা পরিশ্রম করে ধীরে ধীরে উন্নতি করব। এই জিনিসটি আপনারা যদি মনে রাখেন, আপনাকে কেউ কখনো লোভের ফাঁদে ঠকাতে পারবে না। এটি আপনারা সবাই মনে রাখবেন। আপনারা চেষ্টা করুন, পরিশ্রম করুন, সফলতা আসবেই। কিন্তু এভাবে নয়, যেভাবে মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানিগুলো প্রতারণার মাধ্যমে বড়লোক হওয়ার স্বপ্ন আমাদের তরুণ সমাজকে দেখাচ্ছে, এটি খুবই অনৈতিক এবং লোভের ফাঁদে ফেলে এ ধরনের ব্যবসা করা আমরা কোনোভাবেই এটা স্বীকার করতে পারি না, গ্রহণ করতে পারি না। এই ব্যাপারে আমাদের নিজেদেরকে সচেতনতা বাড়াতে হবে, সরকারকে উদ্যোগী হতে হবে, যাতে ভবিষ্যতে কেউ আমাদের তরুণ সম্প্রদায়কে, আমাদের দেশের মানুষকে এভাবে ঠকাতে না পারে। ধন্যবাদ ইফতেখারুল আমিন। আমরা লোভের ফাঁদে পা দেব না, আমরা পরিশ্রম করব এবং ফলস হোপ বা মিথ্যা আশার পিছে ছুটবো না। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আগামী কালও এমএলএম নিয়ে আলোচনা করব। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। ইয়াং নাইটের পক্ষ থেকে আমি আসিফ ইন্তাস রবি আপনাদের সবাইকে জানাচ্ছি শুভরাত্রি।